হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা আলোচনা করব দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো ইন্ট্রোডাকশন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন হেড অফ দ্য স্টেট। কি না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে হেড অফ দ্য স্টেট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়াল এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি। তাহলে আমাদের ভারতবর্ষের অফিসিয়াল এক্সিকিউটিভ অ্যান্ড হেড অফ দ্য স্টেট কে না, প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট হলেন বা রাষ্ট্রপতি হলেন ভারতের সাংবিধানিক প্রধান। কি না, কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট। স্টেট বলতে এখানে রাষ্ট্র। দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট কে না, রাষ্ট্রপতি। তিনি শুধুমাত্র শাসন বিভাগের প্রধান নন, তিনি দেশের সামরিক বাহিনীরও অধিনায়ক বা সুপ্রিম কমান্ডার। কি বলা হয়? দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান মিলিটারি। ঠিক আছে। এবং তিনি হচ্ছেন ভারতের প্রথম সিটিজেন। তাহলে তিনি হচ্ছেন কান্ট্রিজ ফার্স্ট সিটিজেন। ঠিক আছে। তার যে ওয়াইফ, তিনি যদি মেল জেন্ডার হন, তার যে ওয়াইফ, তিনি হবেন ফার্স্ট লেডি অফ দিস কান্ট্রি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে যদি আমরা দেখি, বলেছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রিজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড দ্য কান্ট্রিজ ফার্স্ট সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান মিলিটারি। ঠিক আছে। তো এই রাষ্ট্রপতিকে শাসন বিভাগীয় কাজে সাহায্য ও পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ আছে, যাদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করতে বাধ্য থাকেন। ঠিক আছে। তাই রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক বা কী করা হয়, নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক বলা হয়। এখানেই কনসেপ্টটা চলে আসে ডি ফ্যাক্টো অ্যান্ড ডি জুরে। ডি ফ্যাক্টো, হোয়াট ইজ ডি ফ্যাক্টো? ডি ফ্যাক্টো হচ্ছে যে রিয়েল রুলার। ঠিক আছে। আর ডি জুরে হচ্ছে যে নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক। তাহলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসককে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হচ্ছেন ডি ফ্যাক্টো। ঠিক আছে। ঠিক সেভাবেই ভারতের অঙ্গরাজ্যের গভর্নর হচ্ছে ডি জুরে এবং স্টেটের চিফ মিনিস্টার হচ্ছেন ডি ফ্যাক্টো। বোঝা গেল? তো আমরা নেক্সট পেজে চলে আসছি। নেক্সট, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হয় দেখো। আর্টিকেল 52-তে বলা আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। কি বলা আছে? ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। এবং নির্বাচন সম্পর্কে বলা আছে কি, আর্টিকেল 54-এ বলা আছে নির্বাচন সম্পর্কে। ঠিক আছে। এবং নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বলা আছে কি, আর্টিকেল 55-এ। নির্বাচন পদ্ধতি কি হবে সেটা আমরা নেক্সট স্লাইডে যাব। তার আগে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচন হয় না ভারতের জনগণের দ্বারা নয়। ঠিক আছে। তো ইনডিরেক্টলি নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি। কাদের দ্বারা? না, ইনডিরেক্ট ইলেকশন প্রসেস কাদের দ্বারা? আমরা নেক্সট স্লাইডে আসব যে ইলেকশন প্রসেসটা কিভাবে হয়, আমরা আসছি। তো তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলো কী কী? না, তাকে প্রেসিডেন্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কী হতে হবে? ভারতের নাগরিক হতে হবে। তার বয়স কী হতে হবে? এজ হতে হবে 35 ইয়ার্স অর মোর, মানে মিনিমাম 35 ইয়ার্স, ঊর্ধ্বসীমা বলা নেই। এবং কোয়ালিফাইড টু সার্ভ ইন দ্য লোকসভার সদস্যদের সমযোগ্যতা তার থাকা আবশ্যক।
ঠিক আছে, এবং তিনি কোনো অফিস অফ প্রফিটে যাতে পোস্ট হোল্ডার না করে সেটা দিকে নজর রাখতে হয়। ঠিক আছে, নেক্সট স্লাইডে বলা আছে ইলেকশন প্রসেস। দেখি ইলেকশন প্রসেস কিভাবে হয় না, when the office of president become vacant, যখন রাষ্ট্রপতির পদ ফাঁকা হয়, তো a new president is chosen by electoral college, একটি নির্বাচনী সংস্থা কর্তৃক রাষ্ট্রপতির নির্বাচন সম্পন্ন হয়। এই ইলেকটোরাল কলেজে কারা কারা থাকবেন না, ইলেকটেড মেম্বার। এখানে কি বলেছে, ইলেকটেড মেম্বার, খুব ভালো করে দেখবে, ইলেকটেড মেম্বার অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট। তাহলে আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ, আপার হাউস এবং লোয়ার হাউস। আপার হাউসে ইলেকটেড এবং নমিনেটেড দুই ধরনের মেম্বাররাই থাকে। এখানে শুধুমাত্র ইলেকটেড মেম্বাররাই ভোট দান করতে পারবে। ঠিক আছে, বর্তমান রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে বর্তমান রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 245। তো এই 245-এর মধ্যে বর্তমান নমিনেটেড মেম্বার হচ্ছে 12 জন। তো আমাদের মোট সদস্য সংখ্যা এখানে টু থার্টি থ্রি, তাহলে ভোটদান করতে পারবে রাষ্ট্রপতির ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে নমিনেটেড, এই যে নমিনেটেড 12 জন, এরা এখানে ভোটদান এই ইলেকটোরাল কলেজে অংশগ্রহণ বা পার্টিসিপেট করতে পারবে না। তাহলে এই হলো রাজ্যসভা। এবং লোকসভার ক্ষেত্রে বর্তমান সদস্য সংখ্যা 543। এই 543 জনই কি এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এবং কি বলেছে, দেখো, এবং বলেছে না ইলেকটেড মেম্বার অফ, কি বলেছে, ইলেকটেড মেম্বার অফ অল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভা, প্রত্যেকটা রাজ্যের বিধানসভা, সেই বিধানসভার ইলেকটেড মেম্বার। এখানেও কিন্তু কি বলা আছে, ইলেকটেড মেম্বার। এই ইলেকটেড মেম্বাররা এখানে ইলেকটোরাল কলেজে অংশগ্রহণ করতে পারবে। এবং কি বলেছে, ইলেকটেড মেম্বার অফ 2 ইউনিয়ন টেরিটরিজ। আমরা সবাই জানি আমাদের ইউনিয়ন টেরিটরি বর্তমানে কটা আছে, 8টা। এই 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে বর্তমানে মোট 2টো ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি, এবং ইউনিয়ন টেরিটরি অফ পুদুচেরি, এই দুটোর কি আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের সিএম আছে। ঠিক আছে, তো এই দুটোর যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার ইলেকটেড মেম্বাররাও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনের যে ইলেকটোরাল কলেজ, সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারে। এরপর আমরা যদি দেখি ওথ অর অ্যাফার্মেশন। ওথ আর অ্যাফার্মেশন, শপথ বাক্য। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি তিনি অ্যাবসেন্ট থাকেন, তাহলে কি হবে, তাহলে সিনিয়র মোস্ট জাজ, কে না, সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। ঠিক আছে, এক্ষেত্রে এটা ভাইস ভার্সা হয়। যদি রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন কার কাছ থেকে না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন নির্বাচিত, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন অ্যাপয়েন্ট হন, কার দ্বারা হন না, রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতি আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, দেন আমরা দেখব নেক্সট ইমপিচমেন্ট। রাষ্ট্রপতি কিভাবে ইমপিচ করা হয়। রাষ্ট্রপতিকে তার পদচ্যুত করতে হলে বা অপসারণ করতে হলে তার যে পদ্ধতিটার নাম, সেই পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট। এই ইমপিচমেন্ট সংসদের যে কোনো কক্ষ রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ করে অপর কক্ষে প্রস্তাব পেশ করতে পারে। তাহলে রাষ্ট্রপতি যদি সংবিধান ভঙ্গের অভিযোগ রাষ্ট্রপতির বিরুদ্ধে আনা হয়, তবেই কিন্তু সেই অভিযোগ গ্রহণ করা হয়, অর্থাৎ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন।
ঠিক আছে, তো যেই কক্ষে এই দেখো ভায়োলেট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখাই আছে, তো রাষ্ট্রপতির এই ইমপিচমেন্ট পদ্ধতিটা, এই ইমপিচমেন্ট প্রসেসটা উত্থাপন করার জন্য যে কোনো কক্ষে, অর্থাৎ পার্লামেন্টের বোথ হাউস, অর্থাৎ আইদার অফ দ্য হাউস, মানে যে কোনো একটা হাউসে কী করা যায়, উত্থাপন করা যায়। এবং উত্থাপন করতে হলে 1/4 অফ দ্য টোটাল মেম্বার সমর্থন লাগবে সেই হাউসের, ঠিক আছে। অর্থাৎ যেই হাউসে সেই প্রসেসটাকে ইনিশিয়েট করা হবে, এই ইমপিচমেন্ট প্রসেসটা, সেই হাউসের 1/4 মেম্বার কী করতে হবে না, অ্যাপ্রুভাল লাগবে, 1/4 মেম্বারের সিগনেচার লাগবে। এবং বিফোর দিস প্রসেস কী করতে হবে, 14 দিন আগে নোটিশ দিতে হবে। কাকে? রাষ্ট্রপতিকে 14 দিন আগে নোটিশ দিতে হয়, ঠিক আছে। এরপর 1/4 অফ দ্য টোটাল মেম্বার যখন সাইন করে উত্থাপন করলো, তারপর সেই ব্যাপারটা, সেই ইমপিচমেন্ট প্রসেসটা কী করতে হবে, 2/3 মেজরিটিতে কী করতে হবে, পাস করতে হবে। একটি কক্ষে যখন পাস হবে, তো অপর কক্ষে সেটা আবার পাঠিয়ে দেওয়া হবে। সেই কক্ষে যদি 2/3 অফ দ্য মেজরিটি যদি তারাও পাস করে দেয়, তাহলে রাষ্ট্রপতি কী হবেন, ক্ষমতাচ্যুত হবেন, অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। এটাই হচ্ছে আমাদের সংবিধানের ইমপিচমেন্ট প্রসেসটা, ঠিক আছে। এই ইমপিচমেন্ট প্রসেস, এই ইমপিচমেন্ট সম্পর্কে আমাদের সংবিধানের আর্টিকেল কততে বলা আছে, আর্টিকেল 61 বলা আছে আমাদের সংবিধানের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা পদচ্যুতি সংক্রান্ত বিষয়, ঠিক আছে। এরপর আমি একটা কোয়েশ্চেন রেখেছি ফর প্র্যাকটিস। দেন দেখো, ইন ইন্ডিয়া when a president is to be impeached for violation of the constitution, the charge is preferred by। তাহলে দেখো, আমি এই ইমপিচমেন্ট রিলেটেডই একটা কোয়েশ্চেন রেখেছি, যে যখন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসেসটা ইনিশিয়েট করা হচ্ছে ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান লঙ্ঘন বা সংবিধানের ভঙ্গের অভিযোগ করে, তো সেই চার্জটা প্রেফার্ড করছে কারা, অর্থাৎ কোন হাউসে সেটাকে উত্থাপন করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি বলেই দিয়েছিলাম যে আইদার হাউস অফ পার্লামেন্ট। তাহলে এখানে অ্যান্সারটি কী হয়ে যাবে, অপশান 3, আইদার হাউস অফ পার্লামেন্ট, ঠিক আছে।